কন্ডম এনেছো? হ্যাঁ এনেছি। দেখো আবার গত রাতের মতো নিজের বাড়িতেই ফেলে এসো না। না না, বাড়িতে ফেলবো কেন? আমি তোয়ালেটে করে নিয়ে এসেছি। তাড়াতাড়ি শুরু করো, বাড়িতে আজকে কেউ নেই। আর এত দেরি করেছো কেন? বাইকে তেল ভরাছিলাম, তোমার বাড়ির সামনে তো পেট্রোল পাম্পে। উফ, তাড়াতাড়ি এসো। দাঁড়াও, জিনিসটা পরে নেই। না, পড়া লাগবে না। লাগবে না কেন? ওটা দিয়ে ভালো লাগে না। কিন্তু বললাম তো কিছু লাগবে না, এমনি করো। ঠিক আছে, শুয়ে পড়ো। অতঃপর ফোনটা ডিসকানেক্ট করে বিছানায় শুয়ে পড়ল মিলি। 3 মাস আগে এক সোশ্যাল সাইটে আলাপ হয় তাদের। সাকিবের ফটোগ্রাফি দেখে মিলি মুগ্ধ হয়েছিল তার প্রতি, আর তাই পেজের ইনবক্সে মেসেজ করে সাকিবের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেছিল মিলি। সাকিবকে নিয়ে নিচের কিছু ছবি তোলাতে চাই সে। সাকিব তাই কথা বলেছিল তার সাথে। প্রথম দিন কথা বলার পরে মিলি জানিয়েছিল সে সাকিবের হার্ট ফ্রেন্ড। প্রথমে যথেষ্ট অবাক হয়েছিল সাকিব। ফ্যান হওয়ার মতো কি এমন করেছিল সে বুঝতে পারছিল না। তবুও মিলির তার প্রতি পাগলামি তাকে আকৃষ্ট করেছিল মিলির প্রতি। সাকিব লোহার ন্যায় মিলি নামক চুম্বকের দিকে আকর্ষিত হচ্ছিল একটু একটু করে। সাকিবের পছন্দের নারী দৃষ্টির মতো হুবহু ছিল মিলি। সাকিবের ফর্সা মেয়ে একেবারেই অপছন্দ ছিল, কারণ ফর্সা মেয়েরা সব বেশ্যা টাইপের হয়। শুধু ফর্সা নয়, সুমুখস্থী মেয়েও তার পছন্দ নয়। আর তাই মডেলের ফটোগ্রাফি করলেও আদেও তাদের ঘৃণার চোখে দেখে সে। যদিও বা একসময় সাকিবের পছন্দ ছিল ফর্সা লম্বা স্টাইলিশ মেয়ে, তখন সে গুণের আগে দর্শনকেই প্রাধান্য দিত। তাই একটা সময় নিশির সাথে সম্পর্কে জড়িয়েছিল সে। নিশির মোহময়ী রূপে পাগল হয়েছিল সে ভীষণভাবে। নিশিকে ঘিরেই ছিল তার পুরো পৃথিবী, কিন্তু নিশি উচ্চাকাঙ্ক্ষায় ছিল তাদের সম্পর্কের ভাঙনের কারণ। নিশি ছিল একজন পেশাদারী মডেল। সে তার রূপের সম্পূর্ণ ব্যবহার করে সামনে এগোতে চাইত। ফটোগ্রাফার হওয়া সত্ত্বেও সাকিব তা মেনে নিতে পারেনি। ফলে সাকিবের কানে প্রায়ই আসতো বিভিন্ন ধনী ব্যক্তির সাথে নিশি ডেটিংয়ের খবর। মানতে পারত না সাকিব, তাই তাদের সম্পর্কের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। একদিন তো সাকিবকে তার এক হোটেল ম্যানেজার বন্ধু জানিয়েছিল নিশি এক মেগা বাজেট সিনেমায় সুযোগের জন্য প্রযোজকের সাথে রুম শেয়ার করেছিল। তাই সেদিন বাড়ি ফেরার সময় সাকিব এই বিষয়টা নিয়ে নিশির সাথে জিজ্ঞেস করলো। নিশি অকপট স্বীকারোক্তিতে সে স্বীকার করে সব। মিথ্যে বলা পছন্দ নয় নিশির। যে কাজ করে সে লজ্জিত নয়, সেই কাজ সে লুকাবে কেন? অতএব সবকিছু স্বীকার করে সাকিবের কাছে ক্ষমা চেয়েছিল নিশি। নিশি তাকে এটাও জানিয়েছিল তার কোনো ইচ্ছেই ছিল না, কাস্টিং কাউসে নাম লেখার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু অভিনেত্রী হওয়ার স্বপ্নের কাছে তার শরীর তুচ্ছ মনে হচ্ছে। আর তাই নিজের উচ্চাকাঙ্ক্ষা সফল করতে সে নিজের শরীরটা বিলিয়ে দিয়েছিল প্রযোজকের সামনে, কারণ সে চায়নি তার থেকে কম প্রভাবশালী এই কাজ করে সুযোগটা কেড়ে নিক তার কাছ থেকে। সে আসলে বিমর্ষ হয়েছিল অডিশনে রিজেক্ট হতে হতে। সত্যি শোনার সাহস ছিল না সেদিন সাকিবের। নিজের ভালোবাসার মানুষকে অন্যের বিছানায় কিভাবে সহ্য করবে সাকিব? নিশি কিভাবে পারল তার বিশ্বাস নষ্ট করতে? কিভাবে পেরেছিল বিশ্বাসঘাতকতা করতে? সে বুঝতে পারছিল না তার এবং নিশির সম্পর্কের থেকে কিভাবে নিশির কাছে উচ্চাকাঙ্ক্ষায় বড় হতে পারে। নিশি বারবার ক্ষমা চেয়েছিল সাকিবের কাছে। সাকিবের পা ধরে কেঁদেছিল মেয়েটি পাগলের মতো। কিন্তু সাকিব বুঝতে চায়নি তার কথাগুলো। কিভাবেই বা বুঝবে? তার কাছে তো কোনো বিশ্বাসঘাতকের দাম নেই। নব ভালোবাসার ভাগ যে কাউকে দেওয়া চায় না। ভালোবাসার মানুষটার পুরো অধিকার যে তার চাই। তাই উত্তেজিত হয়েছিল সেদিন। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। তাই নিশির গায়ে হাত তুলেছিল সেদিন। বেল্ট দিয়ে পাগলের মতো মেরেছিল নিশিকে। সেদিন থেকে নিশিরও মনে হতে থাকে সাকিব তার উন্নতির পথে অনেক বড় বাধা। তাই পরের দিনই সে সাকিবকে জানিয়েছিল তাদের সম্পর্ক ভাঙতেই হবে। সেদিন থেকেই ফর্সা সুন্দরী নারী তার চোখে বেশ্যার সমান। সে ফর্সা সুন্দর নারী মূর্তির চরম ঘৃণা করে। ঘৃণা হওয়াটাই স্বাভাবিক ছিল। তাই নিজের পছন্দের নারী মূর্তির ক্রাইটেরিয়া পরিবর্তন করে সে। সে তার বন্ধু মহলে প্রায়ই বলতো, ফর্সা মেয়ে মানে চরিত্রহীন না, বুঝলি? শালীরা নিজেদের রূপ কাজে লাগিয়ে যা খুশি তা করে বেড়ায়। ফর্সা মানে বেশ্যা।
মিলির বাহ্যিক গঠন ছিল নিশির উল্টো। নিশির মতো মোহময়ী রূপ ছিল না তার, বরং তার গায়ের রং শ্যামবর্ণের তুলনায় অনেক বেশি চাপা ছিল। তার শারীরিক গঠনও নিশির মতো অয়েল মেনটেন্ড ছিল না, বরং ছিল অনেকটা ঢিলে ঢালা। 34 সাইজের কোমরের অধিকারিণী সে, তাই সাকিবের তার প্রতি জন্মেছিল বিশ্বাস। তাই সে নিজেই মিলিকে দিয়েছিল প্রপোজাল। সাকিবের মতো সুদর্শন পুরুষের কাছ থেকে প্রপোজাল পেয়ে ফেরায়নি মিলি। সে বারবারই চাইতো তার প্রেমিক হোক ভীষণ রকম হ্যান্ডসাম, যে তাকে ভীষণ রকম সুখ দিতে পারবে, কারণ তার বিশ্বাস হ্যান্ডসাম ছাড়া তাকে কেউ সুখ এনে দিতে পারবে না। মিলি প্রেম মানে শরীরের সুখটাই বুঝত। তার মতে শরীরের সুখ না হলে সম্পর্ক টেকে না। তার বান্ধবীদেরও বলতো সে। তাই তার এক বান্ধবী রেগে তাকে বলেছিল, হ্যাঁ রে মিলি, তোর মাথায় কি সেক্স ছাড়া আর অন্য কিছু ঢোকে না? সেক্স ছাড়াও ভালোবাসা হয়। শারীরিক সম্পর্কটা হলো শুধু ভালোবাসার অংশ মাত্র, কিন্তু সম্পর্ক নয়। যারা এটাকে সম্পর্ক ভাবে তাদের পরিণতি শেষ অবধি দেখার মতো হয়। তাহলে শারীরিক সুখ দিতে না পারলে ডিভোর্স কেন হয়? তার সেই বান্ধবী তার এহেন মনোভাব দেখে তার সাথে সম্পর্ক সব ত্যাগ করে চলে যায়। তার মনে হয়েছিল মিলির মানসিক সমস্যা আছে। তার মতো মিলি হয়তোবা তার ভবিষ্যৎ জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারে। মিলিকে সে অনেকবার বোঝাতে চেয়েছে, কিন্তু মিলি বুঝতে চায় না। আর তাই সাকিবের সাথে সম্পর্কে আসার আগে একাধিক শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল সে একই কারণে সম্পর্ক সৃষ্টির 2 মাসের মধ্যে সাকিবকে এক প্রকার জোর করেই বাধ্য করেছিল ফাঁকা বাড়িতে তার সাথে সহবাস করতে। যদিও সাকিব চেয়েছিল তাদের সম্পর্ক সম্পূর্ণ পরিণত না হওয়া পর্যন্ত সহবাস করবে না, কিন্তু মিলির জেদের কাছে তাকে হার মানতে হয়েছিল। তাই মিলির ইচ্ছেতেই হাজির হতে হলো আর আসতে হলো তার বাড়িতে। বাড়ির কলিং বেল বাজানো মাত্রই সাকিবের পছন্দের ড্রেস পরে দরজা খুলে দিল মিলি। সাকিবকে কলার ধরে নিচের বেডরুমে নিয়ে যায়। তারপর মিলি সাকিবকে বিছানায় ফেলে জোর করেই ঘাড়ে গলায় কিস করতে থাকে। তারপর সাকিবের গোলাপি ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয়। ধীরে ধীরে তারা এক অজানা সুখের রাজ্যে হারিয়ে যেতে থাকে। সাকিব প্রোটেকশন ব্যবহার করতে চাইলে মিলি বাধা দিল। সহবাসের সময় নিজের সতীত্ব বোঝানোর জন্য মিথ্যে চিৎকার করে মিলি। সাকিব মিলিকে এতটাই ভালোবাসতো যে তাকে তার এত সন্দেহ হয়নি। মিলির পরিবারের সবাই 3 দিনের জন্য বাহিরে গেছে, আর সাকিব তার পরিবারে বলেছিল সে তার ফটোগ্রাফির একটা প্রজেক্ট নিয়ে বাহিরে যাচ্ছে 3 দিনের জন্য, আর তাই কেউ সন্দেহ করেনি। এই 3 দিন তারা খুব ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছিল। প্রতিটা মুহূর্তে তারা মেতে উঠেছিল এক অজানা শিহরণে। সাকিবের সাথে শারীরিক উন্মাদনায় প্রতিদিনই মেতে উঠেছিল মিলি। সাকিব যেন তাকে পাগল করে দিয়েছিল। এর আগে কোনো পুরুষ তাকে এতটা তৃপ্তি দিতে পারেনি। যদিও বা সাকিবের পাশাপাশি অনেকের সাথে শারীরিক সম্পর্কে মেতে উঠেছিল সে। অনেকজনকে তো আবার সাকিবের সাথে বেস্ট ফ্রেন্ড এমনকি দাদা হিসেবেও পরিচয় করিয়ে দিয়েছিল। সাকিব যেহেতু সব সম্পর্ককে সমানভাবে সম্মান করত, তাই সে সন্দেহ করেনি। 3 দিন পর মিলির বাড়ির লোক ফিরে আসার আগেই সাকিব বাড়ি ফিরে এসেছিল। সাকিবকে ছাড়া সে প্রায় পাগল হয়ে যায়। তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। প্রায়ই তারা সময় কাটাতো বিভিন্ন হোটেলে। আজ প্রায় 7 মাস তাদের সম্পর্কের। হঠাৎ একদিন রাতে প্রচণ্ড উৎকণ্ঠা নিয়ে মিলি সাকিবকে ফোন দিয়ে বলল, সাকিব, আমার পিরিয়ড বন্ধ হয়ে গিয়েছিল 3 মাস, তাই প্রেক টেস্ট কিট দিয়ে পরীক্ষা করাই। পজিটিভ এসেছে রিপোর্ট। আরও নিশ্চিত হতে আমি ক্লিনিকে গিয়ে টেস্ট করিয়েছিলাম। রিপোর্টে পজিটিভ এসেছে। কি করব আমি? আমি তো সমাজে মুখ দেখাতে পারবো না। এত দেরি হয়ে গিয়েছে যে অ্যাবর্শনও করাতে পারবো না। আর তাছাড়া দেশে করোনার কারণে পরিস্থিতিটা অনেক অস্বাভাবিক। সাকিবের সাথে কান্নায় ভেঙে পড়েছিল মিলি। সে এই কয় মাসে ভালো করেই চিনতে পেরেছিল সাকিবকে। সাকিব যে কতটা ইমোশনাল সে ভালো করেই জানত। সে এটাও ভালো করে জানত সাকিবের মতো কেউ তার জীবনে না আসলে সমকামিতা বজায় রাখতে পারত না, কারণ সাকিবের মতো এতখানি বিশ্বাস তাকে কেউই করবে না। মিলির কথাই সাকিবের মনে লাড্ডু ফুটতেছিল। সে অনেক খুশি হয়েছিল। সাকিব তার কথা শুনে হেসে বলেছিল, আরে পাগলি, অ্যাবর্শন করতে গিয়ে বলেছে ও আমাদের ভালোবাসার চিহ্ন, তাকে পৃথিবীতে আনতেই হবে। মিলি জানত সাকিব এই কথাই বলবে, কারণ সে জানত সাকিব খুব ইমোশনাল। এজন্য মিথ্যে প্রেগনেন্টের কথা বলে ইমোশনাল করে তোলে। আর তাই শুভ দিনক্ষণ দেখে বিবাহ বন্ধনে জড়ালো তারা।
সোশ্যাল মিডিয়াতে সাকিব তাদের ছবি আপলোড করে উপরে ক্যাপশন করে লিখল, বাহ্যিক সৌন্দর্য নয়, মনের সৌন্দর্যই মনুষ্যত্বের পরিচয়। সাকিবের বিয়ের ছবি দেখে চোখ ভিজল নিশির। সে বিশ্বাস করতে পারছিল না সাকিব অন্যজনের সাথে সম্পর্কে জড়ালো। সে জানতো সাকিব তাকে ঘৃণা করে, তবে এত বেশি সেটা জানতো না। কেন আজ সম্পর্ক শেষ জেনেও অন্য কারো হতে দেখে চোখ ভিজল? তবে কি সে সাকিবকে এখনো ভালোবাসে? এসব ভাবতে ভাবতে নিশি মেকআপ করা মুখ বেয়ে 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল। সে নিজেকে প্রশ্ন করল, আজকে আমি সাকিবের পাশে দাঁড়াতে পারতাম না? এত বৈভব খ্যাতি থেকেও কি আমি সেই সুখ পাই যে সুখ সাকিবের বুকে মাথা রেখে ঘুমালে পেতাম? আজ এত পুরুষের হার্ট থ্রো হয়েও কি সেই আনন্দটা হয় যেটা সাকিবের ছোট একটা প্রশংসায় পেতাম? তার মনের মণিকোঠা থেকে উত্তর আসে না। সে বুঝতে পারে উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করতে গিয়ে সাকিবের বিশ্বাস ভাঙাটা তার ভুল ছিল। হয়তো ভুল নয়, তীব্র অন্যায় হয়েছে, যা ক্ষমার অযোগ্য। কিন্তু কি আর করার, সাকিব আজ অন্য কারণ। তাকে ফিরে পাওয়ার রাস্তাও আজ থেকে বন্ধ, কারণ সে নিজের উচ্চাকাঙ্ক্ষার কাছে বিসর্জন দিয়েছিল নিজের ভালোবাসাকে। সে পারেনি সাকিবের সেই প্রথম দিনের ভার্জিন গার্ল হয়ে থাকতে। সাকিব কি এমন চেয়েছিল তার কাছে যা সে দিতে পারেনি? না, সে দিতে পারত, কিন্তু নিজের উচ্চাকাঙ্ক্ষার কারণে তা হারিয়ে ফেলেছে। নিশির মেকআপ করতে দেরি হচ্ছে দেখে নিশির ক্রো আর্টিস্ট মিম আসে তার কাছে। নিশির এই রঙিন সুসজ্জিত গ্ল্যামার দুনিয়ার একমাত্র বান্ধবী হচ্ছে মিম। নিশির চোখে জল দেখে সে জিজ্ঞাসা করলো, কি হলো নিশি? আর কত বছর নিজের পাপের প্রায়শ্চিত্ত করবি তুই? অতীতটাকে ভুলে যা প্লিজ। সাকিব তো তোকে মনেও করে না, তবে তুই কেন নিজেকে কষ্ট দিচ্ছিস? কিভাবে মনে করবে? ভুলটা তো আমারই ছিল। জানিস, বুঝতে পারিনি যশ আর খ্যাতি ছাড়া বেঁচে থাকা গেলেও ভালোবাসা ছাড়া বেঁচে থাকা যায় না। আজ সাকিবের বিয়ে দেখে নিজেকে ঠিক রাখতে পারছি না। বারবার মনে পড়ে যাচ্ছে ওর সাথে কাটানো সময়গুলো। বিয়ে হয়ে গেছে এত তাড়াতাড়ি? কি বলিস? নিশি সোশ্যাল মিডিয়া থেকে সাকিবের বিয়ের ছবিটা বের করে মিমের হাতে দিতেই মিম হেসে উঠল। এই মেয়েকেই বিয়ে করার ছিল তো তোর মাঝে কি সমস্যা ছিল? এত পাক্কা খেলোয়াড়। থাক, আর বললাম না। মুখে গালাগালি আসছে, রমজান মাসে এই গালাগালি করা ঠিক না। মানে? তোর মনে আছে নিশি, আমি আমার কাকার ছেলের গল্প বলেছিলাম যে সুইসাইড করেছিল? হ্যাঁ। এই সেই 12 ভাতের মেয়ে যে দিনের পর দিন ঠকিয়েছে আমার ভাইটাকে। ওর ছেলে চাই, নতুন নতুন ছেলে, যারা ওকে তৃপ্তি দিতে পারবে। শহরের নামি দামি ইন্ডাস্ট্রিজ আফতাব চৌধুরীর একমাত্র মেয়েও। কেসও করেছিল ওর নামে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। আমাদের দেশে ভালো মানুষরা বিচার পায় না, আর এই কালনাগিনী বেশ্যারা ঠিকই আইনের অপব্যবহার করে। ও তো সাকিবকে শেষ করে দিবে রে। মেয়েটা এতটাই জঘন্য যে যাকে ভাই ডাকে তার সাথেও বেড শেয়ার করতে দ্বিধা করে না, এমনকি নিজের ফুফাতো ভাইয়ের সাথেও। তবে কি জানিস, মেয়েটার বাহ্যিক দিক দেখে এরকম মনে হয় না। সবাই ওকে সতী লক্ষ্মী ভাবে, কিন্তু সমাজ সুন্দরীদের চরিতার্থ ভাবলেও এদের ভাবে না, কারণ এরা নন ভার্জিন হয়ে ভার্জিনের মতো চিৎকার করতে জানে, যার পুরোটাই অভিনয় ছাড়া কিছুই না। সবকিছুরই তো অ্যাডভান্টেজ আছে, এরা সেটাও ব্যবহার করে। কি বলছিস তুই এসব? সাকিবের টাইমলাইনে প্রায় দেখতাম সে আমাদের মতো সো কল্ড সুন্দরীদের নিয়ে বাজে মন্তব্য করতো আর বলতো আমরা চরিত্রহীনা। কিন্তু ও জানতো না যে রূপ দিয়ে কখনো চরিত্র বিচার করা যায় না। ও হয়তো জানবেও না যে ওর পেছনে কত রঙ্গ করে বেড়াবে এই মেয়ে। ঠিক আর করবি, তোর তো কিছু করার নেই। চল, শর্ট রেডি হয়ে গেছে। নিজের ভালোবাসার মানুষের এমন পরিণতি দেখে নিজেকে ঠিক রাখতে পারছে না নিশি। সে নিজেকে ক্ষমা করতে পারছে না। তার মনে হচ্ছে সব দোষই তার, কারণ সে যদি সাকিবের বিশ্বাস নিয়ে না খেলতো তো সাকিবের এই ভুল ধারণা আর থাকতো না। থাকতো না তার জীবনে অশান্তি, পড়তে হতো না এরকম একটা আশঙ্কায়। আর তাই আজ মনে হচ্ছে সবকিছু ছেড়ে সাকিবের কাছে দৌড়ে ছুটে যায়, তাকে সব খুলে বলি। কিন্তু আফসোস তার সেই অধিকার আর নেই। তবে সব সত্যি জানার পরেও সে কিভাবে চুপ থাকবে? কিন্তু কি করবে সেটাও যে তার জানা নেই। তাই নিজেকে দায়ী করে নিজেকে দোষী ভাবা ছাড়া আর কিছুই যে করার নেই তার। তার হাতে তো কোনো প্রমাণও নেই যা সাকিবের সামনে তুলে ধরে তাকে বাঁচাবে। কান্নায় আজ ভেঙে পড়ল নিশির চরম আত্মগ্লানিতে।
আজ এই নাম যশ তার কাছে বিশ্বের ন্যায় মনে হতে লাগলো। সাকিবের ছবি বুকে নিয়ে কাঁদতে লাগলো নিশি আর বলল, আমায় ক্ষমা করে দাও সাকিব, আমায় ক্ষমা করে দাও। তোমার এমন পরিণতি যে আমি চাইনি, বুঝতে পারিনি আমার উন্নতির জন্যে তোমার জীবন নষ্ট করতে হবে। সেদিন আর শুটিং স্পটে গেল না নিশি। মেকআপ রুম থেকে চেঞ্জ করে কাউকে কিছু না বলে পা বাড়ালো বাড়ির দিকে। কিছুই বুঝতে পারছিল না কিভাবে মিলির হাত থেকে বাঁচাবে সাকিবকে। সাকিবকে বাঁচানো যে একমাত্র তার কর্তব্য। বাড়িতে এসে সোফায় বসে পড়ল নিশি। তার জানি কেমন জ্ঞান শূন্য লাগছে নিজেকে। তার জন্যে কারো এত বড় ক্ষতি হতে পারে সে ভাবেনি। সাকিব এবং তার পুরনো ছবিগুলো মন দিয়ে খুঁটিয়ে দেখছিল। মনে পড়ছিল একের পর এক পুরনো স্মৃতিগুলো। তার এখনো মনে আছে প্রতিটা ফটোশ্যুটের আগে সাকিব তাকে নিজের হাতে সাজিয়ে দিত। তার এখনো মনে পড়ে মাঝে মাঝে যখন তার রান্না হয়ে উঠত না, তখন সাকিব তাকে নিজ হাতে রান্না করে খাইয়েও দিত। আজও তার মনে পড়ে তার সেই পিরিয়ডের দিনগুলোর কথা। অসম্ভব যন্ত্রণায় যখন সে ছটফট করত, সাকিব তখন তার জন্য জল গরম করে হট ওয়াটার ব্যাগে করে শেক দিয়ে দিত। তাকে কোনো কাজ করতে দিত না সারাদিন। সে সাকিবের দিকে তাকিয়ে অবাক নয়নে ভাবত, কোনো ছেলে এতটা ভালো কি করে বাঁচতে পারে। আমার বাবাকে তো সব সময় দেখতাম মায়ের সাথে গায়ে হাত তোলা ছাড়া কথাই বলতো না। সত্যি বলতে সাকিব নিশির জীবনে একটা আশীর্বাদ স্বরূপ ছিল। নিশির আজও খুব কষ্ট লাগে যখন মনে পড়ে সে লিভিনে গেল সাকিবের সাথে। নিশির মা যখন সদ্য মারা গিয়েছেন, তখন নিশির বাবা মিঠুন আহমেদ কিছুদিন পরেই বাড়িতে নিয়ে আসেন 18 বছর বয়স্ক মডেল রক্ষিতা অহনাকে। নিজের চোখের সামনে নিজের বাবার এমন নোংরামি মেনে নিতে পারছিল না নিশি। দম বন্ধ হয়ে আসছিল তার প্রতিটা মুহূর্তেই। এরকমই একটা মুহূর্তে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল নিশি। ঠিক করে দিয়েছিল আজই শেষ করে দিবে সব। স্টেশনে গিয়ে বসেছিল অনেকক্ষণ। ট্রেনের সামনে ঝাঁপ দেওয়া ছাড়া আর কী বা করার ছিল তার। সে ঝাঁপ দিতেই চাচ্ছিল, কিন্তু হঠাৎ পাশে রাখা ফোনটা বেজে ওঠায় সে স্তম্ভিত ফিরে পায়। কারণ তখন তার ক্লাসমেট সাকিব ফোন করেছিল। নিশিও মনে মনে তাকে পছন্দ করত। তার পার্সোনালিটি, অ্যাটিটিউড সবকিছুই নিশির কাছে ভালো লাগতো। শুধু ক্লাসমেট বললে ভুল হবে, কারণ সাকিবও নিশিকে আরো বেশি কিছু মনে করত। সাকিব হঠাৎ নিশিকে বলে বসল, আই এম ইন লাভ উইথ ইউ। আই লাভ ইউ নিশি। আই লাভ ইউ সো মাচ। সেদিন সাকিবের বলা কথাগুলো নিশিকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জুগিয়েছিল। সেদিন নিশি খুঁজে পেয়েছিল বাঁচার তীব্র আকাঙ্ক্ষা। হ্যাঁ, সেদিন সাকিবের ভালোবাসার কাছে হার মেনেছিল নিশি। সাকিবের কাছে পেয়েছিল একমাত্র আশ্রয়স্থল। ফিরে এসেছিল মৃত্যুর হাত থেকে। নিশি পারেনি আর থাকতে। বেরিয়ে আসে স্টেশন থেকে। সাকিবের ফ্ল্যাটে রাত 12টার সময় উপস্থিত হয় নিশি। সাকিব ফেরায়নি তাকে। বুকে টেনে নিয়েছিল সেদিন। সাকিব কোনো দিন তার চোখে এক ফোঁটা জল আসতে দেয়নি। প্রতিবার অডিশন দিয়ে ব্যর্থ হয়ে যখন বাড়ি ফিরত, সাকিব তখনই তার হাতে হাত রেখে সাহস দিয়ে বলতো, তুমি ঠিক পারবে। সাকিবের একটা কথাই তাকে সাহস জুগিয়েছে বহু বছর। কিন্তু এতবার অডিশন দিয়ে ধৈর্যের বাঁধ ভেঙেছিল তার। প্রতিবারই সে দেখতো তার চেয়ে কম মূল্যের কেউ চান্স পেয়ে যাচ্ছে শরীরের মূল্যে। তাই সে আর কোনো কিছুই না ভেবে রাজি হয়ে গেছিল প্রযোজকের সাথে হোটেলের রুমে যেতে। আর সেই দিনটার জন্যই আজও সে ক্ষমা করতে পারেনি নিজেকে। সাকিবকে তারপরেই সে হারায় চিরতরে। পুরনো স্মৃতিগুলো ভাবতে ভাবতে সোফায় ঘুমিয়ে পড়ে নিশি। হঠাৎ ফোনটা বেজে উঠল। তার ডিরেক্টর নীল ফোন করেছে তাকে। একরাশ বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো, তুমি একটু দেখা করতে পারবে? নিশি খুব ভালো করেই জানে নীল তাকে খুব পছন্দ করে। সেই পছন্দ সহকর্মী আর বন্ধুর চেয়ে অনেকটা বেশি। কিন্তু তার স্ত্রীর আত্মহত্যার কারণ হিসেবে নীলকে পছন্দ করে না। সে নীলের মধ্যে দেখতে পায় তার বাবার প্রতিচ্ছবি। তাই নীলকে একেবারেই পছন্দ করে না সে। নীলের প্রশ্নের উত্তরে ভদ্রতার সাথে জানালো, আজকে পারবো না। আসলে সাকিবের ব্যাপারই ছিল। তোমার সমস্যা থাকলে তোমার বাড়িতে আসছি। সাকিবের ব্যাপারে কথা বলবে তাই নিশি আর নিষেধ করেনি। বাড়িতে আসার পর নীলকে বসতে দিল নিশি। নীল তার দিকে তাকিয়ে বলল, নিশি, আজকে মিম আমাকে সাকিবের বিয়ের ছবি দেখিয়ে বলল তোমার শুটিংয়ে না আসার কারণ। তোমার উপর একটু রাগও হয়েছিল। একইভাবে সাকিবের উপর প্রচণ্ড রাগ হয়েছিল, কারণ এই সিনেমাটা বহুকাল ধরেই ঝুলছে। আমি যেহেতু সাকিবকে আরও আগ থেকে ব্যক্তিগতভাবে চিনতাম,
তাই সাকিবকে মেসেজ করে বলতে চেয়েছিলাম সে যেন তোমাকে ব্লক করে, কিন্তু ওর প্রোফাইল অন করতেই আমি মিলি নামের একটা মেয়ের ছবি দেখি। মনে আছে আমি তোমায় বলছিলাম আমার স্ত্রী আত্মহত্যা করছিল? না, সেটা তো আমায় বলনি। এই মিলির বেস্ট ফ্রেন্ড ছিল আমার বউ। আমার বউয়ের নাম ছিল নীলাঞ্জনা। 12 বছরের সম্পর্ক পরিণত পেয়েছিল আমাদের দুজনের সম্মতিতে। আমরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতাম। আমার সব কয়টা শুটিং স্পটে থাকতো নীলাঞ্জনা। ও যে আমার জীবনে চরম ইন্সপিরেশন ছিল। একদিন নীলাঞ্জনাই আমাকে মিলির সাথে পরিচয় করিয়ে দেয়। বলছিল মিলি নাকি ওর বন্ধু নয়, ওর বোন হয়। শুনে খুশি হয়েছিলাম। জানো, নীলাঞ্জনাকে কেউ ভালোবাসলে আমার খুব ভালো লাগতো, আর তাই মাঝে মাঝে মিলির সাথে হাই হ্যালো বলতাম। একদিন আমার এক শুটিং স্পটের বাইরে মিলির সাথে দেখা হয় আমার। ওর গাড়ি খারাপ হয় লং ড্রাইভে এসে। আমি ওকে ওর বাড়ি অবধি লিফট দিই। ওর বাড়িতে এসে বসতে দিয়েছিল আমাকে, ফর্মালিটির জন্য সেটাও করি। মিলি চলে যায় ঘরের ভিতরে। এক অদ্ভুত রকমের খোলামেলা ড্রেস পরে আসে আমার সামনে। তার আকার ইঙ্গিতে আমি বুঝে গিয়েছিলাম সে কি করতে চায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সে আমার পাশে এসে বসে। তার অতি স্বল্প পোশাক আমার কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। আমি তার দেওয়া কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে তার বাড়ি থেকে বের হতে চাচ্ছিলাম, কিন্তু মাথা ঘুরে পড়ে যাই। তারপর কি হয়েছে আমার মনে নেই। ঘুম থেকে উঠে বাড়ি ফিরে আসি, কিন্তু শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছিল। বাড়ি ফেরার পরে নীলাঞ্জনাকে শরীরে ক্লান্ত লাগার কথা জানালে কড়া করে 1 কাপ চা করে দেয়, কিন্তু তাও ক্লান্তি কাটে না। সেদিন ক্লান্তির কারণে ঘুমের সাগরে হারিয়ে যাই। কিন্তু পরের দিন মিলি আমাকে কিছু খারাপ ভিডিও MMS করে পাঠায়, যেখানে আমি তার সাথে সুখের সাগরে ভাসছিলাম। তারপর সে থেকে প্রায়ই আমাকে দিয়ে তার চাহিদা মেটাতো, আর বলতো ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেবে। নীলাঞ্জনাকে সাহস করে কিছু বলতে পারিনি, আর তাই অনিচ্ছাকৃত প্রতিদিনই তার সাথে বেড শেয়ার করতে হতো। ধীরে ধীরে নিজের উপর ঘৃণা জন্মেছিল। একদিন শুটিংয়ের নাম করে তার কাছে যাইনি। ভেবেছিলাম আমার তো কোনো দোষ নেই, তাহলে আমি কেন সহ্য করব। কিন্তু বাড়িতে এসে দেখলাম আমার নীলাঞ্জনা ঘুমের ওষুধ খেয়ে চিরশান্তিতে ঘুমাচ্ছে। সুইসাইড নোটে লিখে যায় মিলির সাথে আমার অবৈধ সম্পর্ক নাকি তার মৃত্যুর জন্য দায়ী। প্রিয়জনের আঘাত সহ্য করতে পারেনি আমার নীলাঞ্জনা। মিলি পুলিশের সাথে অবৈধ সম্পর্ক করে জেল থেকে বেরিয়ে যায়, কিন্তু আমি ছেলে হয় তা পারিনি। তবে যদি পুলিশ সিনিয়র মেয়ে হতো তাহলে আমিও চেষ্টা করতাম। বিনা দোষে সব হারালাম আমি। সাকিবও আমাকে ঘৃণা করতে লাগলো, কারণ সে নীলাঞ্জনার খুঁড়তুতো ভাই হতো। মিলিকেও চিনত না, কিন্তু আমায় খুব ভালো করে চিনত। কান্নায় ভেঙে পড়ল নীল। মিলির কাহিনী শুনে হতভম্ব হয়ে যায় নিশি। সে বুঝতে পারছিল না এত কিছু কেউ কি করে করতে পারে, কিভাবেই বা কেউ নিজের বেস্ট ফ্রেন্ডের ঘর ভাঙতে পারে। নিশি অবাক হলো। নীল তাকে বিদায় জানিয়ে চলে গেল। নীল চলে আসার পর নিশির পাপবোধ বেড়ে আরও গেল। আজ তার কেরিয়ার মনে হচ্ছে গলার ফাঁসির দড়ির মতো। মনে হচ্ছে সব ছেড়ে কোথাও পালিয়ে যেতে। খুব ইচ্ছে করছে সাকিবকে জড়িয়ে ধরতে, তার বুকে মুখ লুকিয়ে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু সাকিবকে যে জড়িয়ে ধরার অধিকার সে হারিয়ে ফেলেছে। আজ অনেকক্ষণ হয়েছে মিলির বাথরুমে দরজা বন্ধ। সাকিবও তাকে বিরক্ত করেনি। মিলির আসল রূপ ধরা পড়েছে সাকিবের সামনে। সাকিব জানতে পেরেছে মিলি তাকে ফাঁসিয়ে বিয়ে করেছে, কারণ মিলি কোনোদিন অন্তঃসত্ত্বা ছিলই না। সাকিব মর্মাহত হয়েছিল মিলির এমন মিথ্যে সম্পর্ক দেখে। নিশিকে হারিয়ে মিলিকে আঁকড়ে ধরে সে বাঁচতে চেয়েছিল, কিন্তু মিলি যে তার সাথে প্রতারণা করবে কখনোই সে ভাবতে পারেনি। শুধু মিলির এরকম মিথ্যে সম্পর্ক দেখে সে বলেছিল, মিলি, এই মিথ্যেটি কি দরকার ছিল? মিলি কোনো উত্তর দেয়নি। কোনো অপরাধ বোধও তার আচরণে পরিলক্ষিত হয়নি। সাকিব খুব অবাক হয়েছিল তার এরকম আচরণে। কিছুদিন পর সাকিব তার এক বন্ধুর কাছ থেকে জানতে পারে মিলি কল্ড বয় হায়ার করতে খুব ভালোবাসে। সাকিবের যে মডেল বন্ধুটি তাকে এই তথ্যটি দিয়েছিল, সে নিজেও পোর্টফোলিওর টাকা জোগাড় করার জন্য কল্ড বয়ের কাজ করে। সাকিব প্রথমে বিশ্বাস করতে চায়নি, কারণ তার কাছে মিলি ছিল একজন সতী মেয়ে। সাকিবের হিসেবে ফর্সা সুন্দর মুখশ্রী, সুন্দর শারীরিক গঠন বিশিষ্ট মেয়ে মাত্রই চরিত্রহীনা। কিন্তু মিলির মতো মেয়েরাও যে চরিত্রহীনা হয়, তারাও যে সেক্স অ্যাডিক্টেড হয়, তা সে ভাবতে পারেনি। চোখ দিয়ে জল পড়ছে তার, নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে দর্শকের মতো। সে বুঝতে পারছিল না কি সত্য কি মিথ্যা। তার চোখের সামনে ভেসে উঠছিল
নিশির মুখখানা। তার সাথে প্রতারণা করার কারণবশত নিশির চোখে মুখে অনুতাপ ছিল, ছিল প্রায়শ্চিত্ত করার চেষ্টা। তার প্রতারণার কারণ ছিল তার হতাশার বহিঃপ্রকাশ। কিন্তু মিলি দিনের পর দিন তাকে ঠকিয়েও যাওয়া সত্ত্বেও তার কোনো অনুতাপ নেই, বরং সাকিব সব সত্যি জানার পরও সে সাকিবকে পাত্তা না দিয়ে খেয়াল খুশি মতো ছেলে নিয়ে আসে বাড়িতে। এমনকি সাকিবের সামনেই পরপুরুষের সাথে উলঙ্গ অবস্থায় মেতে ওঠে নোংরা খেলায়। বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ে হওয়ায় সাকিব কোনো প্রতিবাদও করতে পারে না। সাকিবের প্রতিদিন তিলে তিলে মরতে থাকে। আজ তার মনের কোণে নিশির সাথে কাটানো স্মৃতিগুলো উকি মেরে নিজেকে প্রশ্ন করে, নিশিকে কি ক্ষমা করা যেত না? ওর যে চোখে প্রবল অনুশোচনা ছিল। আবার নিজেই মনে মনে বলে, না, নিশি কিন্তু প্রতারণাই করেছে। নিজের সাথে আজকাল দ্বন্দ্বে মেতে ওঠে সাকিব। মিলিকে আজ তার খুব অসহ্য লাগে। এই তো সেদিনের কথা, সাকিবের 16 বছর বয়সী মামার ছেলে তার বাসায় আসে। ইচ্ছে ছিল ভাইয়ের মতো বড় মাপের ফটোগ্রাফার হবে, কিন্তু তার হলো কই। মিলি প্রথমে তাকে সেক্স করার প্রস্তাব দিল। প্রথমে 2-1 দিন ভালোই মজা পেয়েছিল, কিন্তু পরে সাকিবের মামাতো ভাই নিজের ভুল বুঝতে পেরে যখন সঠিক পথে আসতে চেয়েছিল, তখন মিলি তার উপর চাপ প্রয়োগ করে। শেষমেশ একজন মেয়ে হয়েও সে একটা ছেলেকে ধর্ষণ করলো। সাকিবের আজও চোখে জল ভরে যায় যখন মনে পড়ে তার ছোট ভাইটা কি নিদারুণ মানসিক যন্ত্রণায় দিন পার করতেছে। সে কিছুটা রিকভারি করেছে, কিন্তু মেয়েদের ঘৃণা করে ভীষণভাবে। কাউন্সিলিং চলছে তার। এভাবেই মিলির দিনের পর দিন সাহস বেড়েই চলেছে। এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যে তাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে কোনো পুরুষ মানুষ হাঁটতেই চায় না। আর রাতের বেলা এলাকার বকাটেরা সিরিয়াল ধরে। হঠাৎই বাথরুমে কোনো কিছু পড়ার শব্দ সাকিবের ধ্যান ভাঙল। কিন্তু মিলি তো এখনো বের হলো না বাথরুম থেকে, নাকি বাথরুমেই পরপুরুষের সাথে চালাইতেছে খেলা। সোফায় বসে খবরের কাগজ পড়তে পড়তে এসব কথা ভাবছিল সাকিব। কিন্তু প্রায় 2 ঘন্টা হয়ে গিয়েছে, বাথরুম থেকে বের হচ্ছে না মিলি। অন্যদিকে সাকিব প্রজেক্টের কাজে বাহিরে যাবে, দেরি হয়ে যাচ্ছে। সে এবার দরজার সামনে গিয়ে 2বার নক করলো। মিনি, দরজা খোলো, খোলো বলছি। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে সাকিবের মনে আশঙ্কা সৃষ্টি হতে থাকলো। অজানা এক আতঙ্ক ধাওয়া করতে থাকে তাকে। কাজের মেয়েকে নিয়ে দরজা ভেঙে দেখতে পেল বাথরুমের মেঝেতে বিবস্ত্র অবস্থায় পড়ে আছে মিলি। দ্রুত অ্যাম্বুলেন্সে ফোন করলো সাকিব এবং দ্রুত মিলিকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। মিলির মা বাবাকেও খবর দেওয়া হলো, কিন্তু হাসপাতালে পৌঁছানো মাত্রই হাসপাতালের ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করলো। মিলির মা বাবা নিজের একমাত্র মেয়ের মৃত্যুর খবর পেয়ে ক্ষিপ্ত হলো। তারা সাকিবের নামে এফআইআর করলো আর মিলির বডি পোস্টমর্টেমে পাঠানো হলো। এদিকে সাকিবকে পুলিশ গ্রেফতার করলো। সাকিবকে 2 দিনের রিমান্ডে নেওয়া হলো। সাকিবের উপর অমানসিক নির্মম অত্যাচার শুরু করলো। সাকিবের কথা কেউ শুনছে না। দোষ করিস আর না করিস, তুই করেছিস সেটা স্বীকার করতেই হবে। পুলিশদের একটাই কথা, আমাদের দেশের আইন এরকমই, দোষী বা নির্দোষ বিবেচনা করে না। তাদের শুধু আসামি চাই পকেট গরম করার জন্য। যাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া যাবে, বিচার তার পক্ষে হবে। আর যে দিতে ব্যর্থ হবে তার উপর চলবে অমানসিক তাণ্ডব। দেশ আজ কোথায় পৌঁছলো? স্বাধীনতা অর্জন করেও কি ন্যায়নীতি প্রতিষ্ঠা করতে পারলাম না আমরা? এর থেকে ভালো হতো পরাধীনতার জীবন। যাই হোক, গল্পে আসি। মিলির পরিবার মিথ্যে 498A দায়ের করলো তার নামে। তাদের মনে হয়েছিল মিলির অত্যাচারে অতিষ্ঠ হয়ে খুন করে দিয়েছে সাকিব। সাকিবের কাতর আর্জি কেউ শুনল না। পোস্টমর্টেমের রিপোর্ট আসার আগেই তাকে রিমান্ডে নেওয়া হলো। 2-3 দিন পর তাকে জেলে হস্তান্তর করা হলো। এই 2 দিন তার জীবন এক দুঃস্বপ্নের মতো কেটেছে। হাঁটার মতো শক্তিটুকুও অবশিষ্ট নেই। তাই জেলের দেওয়ালের সাথে ঢিল দিয়ে বসে ভাবতে লাগলো, আজকের এই পরিণতির জন্য শুধু আমিই দায়ী। সত্যি আমি খোঁজার চেষ্টা না করে যদি নিশিকে বোঝার চেষ্টা করতাম, তাহলে তাকে ক্ষমা করে দিতাম। তাহলে হয়তো আজকের এই দিনটা দেখতে হতো না, অন্যরকম জীবন কাটাতে পারতাম। অকারণে এতখানি অপমানিত হতে হতো না আমাকে। মিলে আমাকে জীবিত অবস্থায় শান্তিতে থাকতে দেয়নি, আর মরে গিয়ে তো বাচ্চাটাই হারাম করে দিচ্ছে। মা ঠিকই বলতেন, রূপ দিয়ে কখনো চরিত্র বিবেচনা করা যায় না। আসলেই তো, চরিত্রের সাথে রূপের কোনো সম্পর্ক নেই। দেখতে সুন্দর হলেই যে সে চরিত্রহীনা, আর দেখতে খারাপ হলেই যে সে চরিত্র ভালো, কিংবা দেখতে ভালো হলেই যে সে চরিত্র খারাপ,
অথবা দেখতে খারাপ হলেই যে সেই চরিত্র খারাপ না, এই ধারণাগুলোই যে বোকামি। কিন্তু এতগুলো প্রশ্নের মধ্যে একটা বিষয় তাকে খুব ভাবাচ্ছে। মিলি কিভাবে মারা গেল? সে কি সুইসাইড করেছে নাকি হত্যা করা হয়েছে? রহস্যটা কি? তার মাথায় কিছুই ঢুকছে না, সব গলিয়ে যাচ্ছে। আজ একটা কথাই বড্ড মনে আঘাত আনছে। চরিত্র কখনোই সৌন্দর্য দিয়ে প্রকাশ হয় না, মানুষের চরিত্র মানসিকতার উপর নির্ভরশীল। এই সত্যটা বুঝতে খুব দেরি হয়ে গেছে, যার দরুন আজ আমার এই অবস্থা। খুব ইচ্ছে করতেছে আত্মহত্যা করতে, কিন্তু নিজেকে মনোবল দিয়ে দমন করে রাখছি। কারণ আত্মহত্যা মানে নিজের জীবনের কাছে হার মানা। না, আমি হার মানব না, আমি জয়ী হবই। আমাকে ভেঙে পড়লে চলবে না। মিলে আমার জীবনে শুধু মরীচিকা, আর এই একটা কারণে জীবনে তো আর নষ্ট করতে পারি না। আমি তো জানি আমি নির্দোষ। হয়তো সৃষ্টিকর্তা আমাকে পরীক্ষা করতেছে, কিন্তু কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করব? কিভাবে সবাইকে বোঝাবো আমি কিছুই করিনি? কিভাবে মিলির মুখও সবার সামনে তুলে ধরবো? আর কিভাবে এত কিছু করব? তাই সব কিছু অদৃষ্টের উপর ছেড়ে দেওয়াই ভালো। সব দরজা বন্ধ হয়ে যায়, তখন একটা দরজা খোলা থাকে। হ্যাঁ, আমাদের ওই দরজাই খুঁজে নিতে হবে। এখন আমার একমাত্র করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করা। এটাই সফলতার একমাত্র রাস্তা। আপন মনেই কথাগুলো বলছিল সাকিব। হয়তো জীবনে আঁকড়ে ধরে বাঁচার সব রাস্তাই তার জন্য বন্ধ। ভালোবাসা নামক শব্দটাই তার জীবনে নষ্টের একমাত্র কারণ। তার এহেন পরিণতির জন্য ভালোবাসাই দায়ী। কি অন্যায় ছিল তার? সে তো সরল মনেই প্রথমে নিশিকে ভালোবেসেছিল, তারপর মিলিকে। কিন্তু দুজনই তাকে ঠকিয়েছে, তার ভালোবাসাকে সূচক হিসেবে কাজে লাগিয়েছে। হয়তো তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ভালোবাসা। অন্যদিকে চলচ্চিত্র জগতে আসার পর থেকে নিউজ পেপার পড়া মোটামুটি বন্ধ করে দিয়েছে নিশি। ভয় পায় কখন তার নামে গুজব শুনে ফেলবে, হয়তোবা নিজের খারাপ ইমেজ নিয়ে যদি কোনো চিন্তায় পড়তে হয়। কারণ মিডিয়ার লোকেদের বিশ্বাস নেই, তিলকে তাল করাই তাদের অন্যতম বৈশিষ্ট্য। তারপর সেটাকে বারবার ব্রেকিং নিউজ হিসেবে সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার করবে। সেজন্য বাড়িতে খবরের কাগজও রাখে না, সারাদিন টিভিতে কার্টুন সিরিজ দেখেই সময় পার করে। দেশের যা পরিস্থিতি, ঘর থেকেই তো বের হওয়া দুষ্কর। হয়তোবা সেলিব্রিটিদের জন্য এটা কোনো বিষয়ই না, তারপরেও সে কোনো রিস্ক নিতে চাচ্ছে না। আজ তার কি মনে হলো, সে তার নিজের ভুলেই একটা নিউজ চ্যানেল ধরে বসলো। প্রথমেই তার নতুন সিনেমার প্রমোশন দেখে সে খুব খুশি হলো। পরক্ষণেই তার মাথায় বাজ ভেঙে পড়ল। হঠাৎ তার চোখে পড়ল একটা ব্রেকিং নিউজে, যেখানে লেখা ছিল বিখ্যাত শিল্পপতির কন্যা মিলির মৃত্যুতে পুলিশ গ্রেপ্তার করলো তার স্বামী সাকিবকে। খবরটি শুনে মুহূর্তেই স্তম্ভিত হয়ে গেল নিশি। সে খুব ভালো করেই জানতো সাকিব মিলিকে পাগলের মতো ভালোবাসত। নিশি জানতো সাকিব একটু বদমেজাজি, তবে এতটাও নয় যে মিলিকে হত্যা করবে। কারণ সাকিব যদি এতটাই বদমেজাজি হতো, তাহলে নিশি নিজেও ওই দিনের পরে বেঁচে থাকতো না। খবরটা শোনা মাত্রই সে ফোন করলো মিমকে, কিন্তু মিম তখন এক পার্টিতে ব্যস্ত ছিল। নিশির ফোন রিসিভ করার পরে সে জানতে পারল পুরো কাহিনী। মিমও খুব অবাক হয়েছিল আর খুশিও হয়েছিল, কারণ এরকম একটা আবর্জনা সমাজ থেকে তাহলে বিদেয় হলো। তারপরেও মিম তার এক দুঃসম্পর্কের ভাইয়ের নাম্বার দিল, যে একজন নামি দামি উকিল। যে কোনো প্রয়োজনে ওনার সাথে যোগাযোগ করতে বলল। নিশি বুঝতে পারছিল না সে কিভাবে সাকিবকে বাঁচাবে। হঠাৎ তার মনে হলো এখন তার একজন উকিল দরকার, যে কিনা সাকিবকে জেল থেকে বের করতে পারবে। আর মিম তো তাকে একজন উকিলের নাম্বার দিল। আর দেরি করা যাবে না, এখনই উকিলের সাথে ফোনে আলাপ করে থানায় রওনা দিতে হবে। যা করার খুব দ্রুত করতে হবে। রাত তখন প্রায় 11টা। ড্রাইভার ছুটি নিয়ে দেশের বাড়ি গিয়েছে। কোনো উপায় না পেয়ে সে নিজেই পাগলের মতো ড্রাইভ করে কোনো মতে মিমের বলা সেই অফিসিয়াল লয়ারের কাছে গেল। নিশি বাড়িতে থাকতেই উকিলের সাথে কথা বলেছিল, তাই আর কোনো সমস্যায় পড়তে হয়নি। উকিলকে সঙ্গে করেই পুলিশ স্টেশনে পৌঁছলো নিশি। এক্ষেত্রে সে আগেই জানতো সাকিব বিয়ে করার পরে কোথায় থাকতো, তাই তেমন একটা সমস্যায় পড়তে হয়নি। থানায় যেতেই থানায় গিয়ে নিশি জানতে পারে সাকিবের নামে বেশ কয়েকটা ধারায় এফআইআর করা হয়েছে। পুলিশ ইনচার্জ নিশিকে তারপরেও চেষ্টা করতে বলেছেন। তিনি নিশির অনেক বড় ফ্যান। নিশি নিজেই তার থানায় আসায় তার অবস্থা তো বুঝতেই পারছেন। হয়তোবা তিনি সাকিবকে ছেড়েও দিতেন, কিন্তু প্রশাসনের ভয়ে তা আর করলেন না। আইনের বিরুদ্ধে তিনি কিছু করতে না পারলেও তিনি জানালেন তিনি নিশির পাশে সর্বত্র থাকবেন। হঠাৎ করে নিশি অস্ফুট স্বরে বলতে লাগলো, ওসি সাহেব, আর কি কোনো রাস্তাই নেই সাকিবকে নির্দোষ প্রমাণ করার? ম্যাম, একটা রাস্তা আছে, সেটা হলো পোস্টমর্টম রিপোর্ট, যেটা দ্বারা সত্যটা প্রমাণ করতে পারেন।
কিন্তু পোস্টমর্টম রিপোর্ট কবে আসবে? আপাতত আরও 3 বা 4 দিন লাগবে। এতদিন সাকিবকে এখানে রাখা যাবে না, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আমি বলি কি, কোনোভাবে কি জামিনের ব্যবস্থা করা যায় না? আচ্ছা নিশি, আমি বরং জামিনের জন্য কোর্টে আপিল করি, কি বলো? কোর্টে আপিল করে মনে হয় না তেমন একটা লাভ হবে মাহমুদ সাহেব, কারণ খুনের আসামিকে এত সহজে কোর্ট থেকে জামিন দিবে না। আচ্ছা উকিল সাহেব, আমরা তো চেষ্টা করতেই পারি। আপনি আপিলের ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দিব। সব কিছু আর টাকা দিয়ে কেনা যায় না নিশি। কিছু কিছু জিনিস যেটা হয়তো একবার হারিয়ে গেলে হাজারবার চেষ্টা করলেও ফিরে পাওয়া যায় না। যাই হোক, আমি টাকার বিনিময়ে কাজ করি না, কারণ টাকা হচ্ছে হাতের ময়লা। এক হাতে আসবে, অন্য হাতে খরচ হয়ে যাবে। কিন্তু একটা জিনিস আছে যেটা সারা জীবন মানুষের মনেই থেকে যায়, সেটা হলো ভালোবাসা। আর আমি এই ভালোবাসার জন্য কাজ করি। কারণ এই আইনের মার পেছে পড়ে অনেক মা তার সন্তানকে হারিয়ে ফেলে, কেউ বা তাদের বেঁচে থাকার অবলম্বন হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে, কেউ হয়তো প্রিয়জনকে হারিয়ে সুইসাইড করতে বাধ্য হয়। আর আমি চাই না কোনো নির্দোষ ব্যক্তি তার প্রিয়জনের কাছ থেকে হারিয়ে যায়। তাই সততা ও নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব পালন করতে চাই, অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। জীবনের শেষ নিঃশ্বাস অবধি এটা করব। আচ্ছা ভাইয়া, সরি, আসলে আমার মাথা ঠিক ছিল না। আপনি তো জানেনই আমার উপর দিয়ে কি যাচ্ছে। কিছু মনে করবেন না, আপনি আপনার মতো করে করেন। আচ্ছা, আমি আজকেই জামিনের জন্য কোর্টে আপিল করতেছি। তার আগে সাকিবকে কিছু জিজ্ঞেস করার আছে। তুমি কি আমার সাথে তার কাছে যাবে? না, আপনি যান, কিন্তু আমার বিষয়ে কিছু বলবেন না, কারণ আমি চাই না আমার এই মুখ নিয়ে তার সামনে যেতে, কারণ তার এই অবস্থার জন্যে আমিই দায়ী। আচ্ছা ওসি সাহেব, আপনি আমার সাথে চলুন জেল কাস্টাডিতে। আর নিশি, তুমি বাড়ি চলে যাও, আমি তোমাকে ফোনে সব জানিয়ে দিব। সেদিন রাতে নিশি বাড়ি ঠিকই ফিরে এসেছিল, কিন্তু প্রতিটা মুহূর্ত তার কাছে ফাঁসির মতো মনে হচ্ছিল। অতিবাহিত সময়ের সাথে নিশির পাপবোধ বেড়ে যাচ্ছিল কয়েকশো গুণ। সবকিছুর জন্যে কেবল নিজেকেই দোষী করেছিল, নিজেকে খুব বড় মাপের অপরাধী মনে হচ্ছিল। আয়নার সামনে দাঁড়াতেই তার বিবেক এসে দাঁড়ালো তার সামনে। নিজেকে নিজেই কটাক্ষ করে বলতে লাগলো, হয়ে গিয়েছিস তো দামি অভিনেত্রী, তোর কি দরকার সাকিবকে নিয়ে ভাবার? সেদিন প্রযোজকটার সাথে বেড শেয়ার করতে যাওয়ার আগে কি একবারও ভেবেছিস সাকিবের কি হবে? ভেবেছিস কি তোকে অন্ধের মতো যে বিশ্বাস করে তার কতখানি কষ্ট হবে? ভাবিসনি তো? তাহলে আজ কেন ভাবছিস? মরতে দে তাকে, নিজে নামি দামি অভিনেত্রী হয়ে ঘুরে বেড়া, কিন্তু ক্ষমা করতে পারবি তো নিজেকে? নিশি আয়নার সামনে কান্নায় ভেঙে পড়ল, চিৎকার করে বলতে লাগলো, এই জীবন তো আমি চাইনি। সাকিবের জীবন বলি দিয়ে নিজের জীবন গড়তে চাইনি আমি। হয়তো আজ তার আশেপাশের আসবাবপত্রগুলো তাকে দেখে ব্যঙ্গ করছে। ব্যঙ্গ তো করারই কথা, কারণ সব দোষী তো তার। নিজেকে খুবই অসহায় মনে হতে লাগলো। সাকিবকে একটু জড়িয়ে ধরার আকাঙ্ক্ষা যেন ঘায়েল করছে তাকে। খুব ইচ্ছে করছে একটু জড়িয়ে ধরে বলতে ভালোবাসি, কিন্তু নিয়তি হয়তো এটা চাই না। তাই তো এখনো অবধি প্রায়শ্চিত্ত করার মতো সুযোগও তার আসেনি। মানুষ ঠিকই বলে সময় থাকতে সময়ের মূল্য বোঝা যায় না, ঠিক তেমনি ভালোবাসার মানুষ কাছে থাকলেও তার গুরুত্ব আমরা বুঝি না যতক্ষণ না মানুষটি হারিয়ে যায়। এটাই হয়তো নিয়তি। আজ দিন দিন সাকিব জেল থেকে ছাড়া পেয়েছে, কিন্তু সে একটা কথা কিছুতেই বুঝতে পারছে না যে তাকে জামিন করালোটাকে, পরিচয় বা গোপন রাখলো কেন। কিন্তু আজ খুবই মনে পড়ছে নিশিকে। নিশি তো আমাকে সত্যিই ভালোবাসতো, তাহলে কেন একবারও আমার খোঁজ নিতে আসলো না? নাকি সবকিছুই তার নাটক ছিল, যেমনটা মিলি করেছিল? হ্যাঁ, সব মেয়েরাই একই রকম। না, আর কখনোই কোনো মেয়ের চক্করে পড়া যাবে না। সব মেয়েরাই ধোঁকাবাজ, ছলনাময়ী। আর এই শহরে থাকবই না, গ্রামে চলে যাব। এই শহরে থেকে কি পেলাম? সবাই শুধু স্বার্থের পেছনে দৌড়ই। চাই না এরকম স্বার্থপর শহরে থাকতে। কি দোষ করেছিলাম আমি? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। অনেক বড় বড় স্বপ্ন ছিল, হাতে হাত রেখে দুইজনে এক পথে চলার ওয়াদা হয়েছিল। কিন্তু সে ভালোবাসাটা আজ বদলে গেছে। সামান্য অভিনেতা হওয়ার জন্য নিজেকে বিলিয়ে দিল। শুধু বদলাতে পারিনি আমি, এত বড় বড় স্মৃতি বানিয়ে ছোট করে চলে গেল ছলনাময়ীটা। আজ
মনে হয় দুজনের মাঝে কিছুই ছিল না। তার দেওয়া কষ্টগুলো ভুলতে মেরির মতো শ্যামবর্ণের মেয়ের সাথে সম্পর্ক করেছিলাম, কিন্তু সেও একজন বেশ্যার থেকে কম ছিল না। হয়তো ভালোবাসাটাই আমার জীবনের বড় ভুল। আর কখনোই কাউকে ভালোবাসবো না। সবকিছু থেকে মুভ অন করে ফিরে আসতে হবে। হ্যাঁ, সবকিছু নতুন করে শুরু করব। আর কারোর মিথ্যা মায়ায় জড়াবো না। আজকেই এই শহরটা ছেড়ে চলে যাব। এরকম হাজারো ধিক্কারে ফেটে পড়ল সাকিব, আর নিজের জামা কাপড় গুছিয়ে নিয়েই বাস স্টেশনের দিকে হাঁটা ধরল। পুরো দমে হাঁটতেছে, কিন্তু শাওলা হাইওয়েতে আসা মাত্রই এমন কিছু দেখতে পেল যা দেখে সে আর নিজেকে ঠিক রাখতে পারল না। হয়তো আর বাড়ি ফেরাই হবে না। আজকেই হয়তো পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে পাড়ি জমাতে হবে। এই জগৎ সংসার খুবই নিষ্ঠুর, কারো সুখ কেউ সহ্য করতে পারে না। দেখা হলো নিশির সাথে। সাকিব নিশির হাত ধরে অনবরত কেঁদেই চলেছে। আজ যেন তার কান্নাই থামছে না। তার একটা ভুল ধারণার জন্য আজ তার জীবন থেকে নিশিকে হারিয়ে ফেলতে বসেছে। হয়তো আর কখনোই নিশি ঘুমানোর আগে জড়িয়ে ধরবে না, রাগ করলে জোর করে কিস করবে না, হয়তো জ্যোৎস্না রাতে হাতে হাত রেখে হাঁটার জন্য বায়না করবে না, হয়তো বা কেউ আর ফুচকার দোকানে ঝাল খাইয়ে কিস করার বাহানা খুঁজবে না। কেউই হয়তো আর বলবে না জান ভালোবাসি, লাভ ইউ পাগল। কেউই হয়তো বলবে না খুব ক্ষুধা পেয়েছে, একটু পাপ্পি দাও না। কেউ জেদ ধরবে না একই প্লেটে ভাত খাওয়ার জন্য, কারণ হারিয়ে যাওয়া স্মৃতি একদিনের হলেও তা কাদায় সারা জীবন। নিশি হয়তো আমার জীবনে পরীক্ষা স্বরূপ এসেছিল, কিন্তু আমি সেই পরীক্ষায় ফেল করেছি। আমি অপরাধী। হ্যাঁ, আমি অপরাধী। আমার কারণে একটা নিষ্পাপ মেয়ে যে কিনা আমাকে খুব ভালোবাসতো, সে আজ প্রতিটা মুহূর্তে মৃত্যুর সাথে লড়াই করছে শুধুমাত্র আমাকে বাঁচাতে গিয়ে। আপনারা ভাবছেন সেদিন কি এমন হয়েছিল যার জন্য নিশির এই অবস্থা? তাহলে চলুন অতীত থেকে ঘুরে আসি। সেদিন নিশির শুটিং থেকে বাড়ি ফেরার পথে গাড়ি খারাপ হয়ে যায়, যার কারণে গাড়ি থেকে বের হয়। কিন্তু বের হওয়া মাত্রই যা দেখলো তা সে নিজের চোখে যেন বিশ্বাসই করতে পারতেছে না। কয়েকজন মাস্তান টাইপের লোক সাকিবের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে, আর তাদের পেছনেই দাঁড়িয়ে আছে শহরের নামি দামি ইন্ডাস্ট্রিয়ালিস্ট আফতাব চৌধুরী। নিশি যেন বাকরুদ্ধ হয়ে পড়েছে, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। এদিকে সাকিব বিশ্বাসই করতে পারছে না যে আফতাব চৌধুরী এতটা নিচে নেমে যাবে, নিজের মেয়ের দোষ তার উপর চাপাবে। হয়তো আজ তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হঠাৎ বন্দুক চলার শব্দে সাকিব ভয়ে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু না, তার তো কোনো জায়গায় গুলি লাগেনি। তবে কি সে ভুল আওয়াজ শুনেছে? কিন্তু চোখ খোলা মাত্রই তার দুনিয়া অন্ধকার হয়ে আসছিল, কারণ নিশি নিজের জীবন দিয়ে সাকিবের জীবন বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, সেদিন নিশি তার ভালোবাসার মর্যাদা রেখেছে নিজের জীবন দিয়ে। নিশি তার ভুলের প্রায়শ্চিত্ত করেছে। নিশির পুরো জামা রক্তে লাল হয়ে আছে। নিশি মাটিতে ঢলে পড়তেছে। সাকিব যেন পাগলের মতো হয়ে গিয়েছে। সে এক প্রকার দৌড়ে নিশিকে নিজের কোলে নিয়ে নেয়। তুমি এটা কেন করলে নিশি? আমার জন্য নিজের এত বড় ক্ষতি করলে কেন নিশি? তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না নিশি। সাকিব, আমাকে মাফ করে দাও। আমি হয়তো আর বাঁচবো না। এত ভুল করেছি, এবার অন্তত প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। না, তোমার কিছুই হবে না। তোমার কিছু হলে আমি বাঁচবো না। জানো সাকিব, আমার না খুব ইচ্ছে করছে তোমার বুকে মাথা রেখে একটু ঘুমাতে, যেমনটা আগে রাখতাম। জানো, আমি সেদিন নিজের ইচ্ছাতে যাইনি হোটেলে। আমাকে পানির সাথে উত্তেজনার ওষুধ দেওয়া হয়েছিল, তাই আর নিজেকে সামলাতে পারিনি। জানো সাকিব, তুমি যখন আমাকে সেদিন বেল্ট দিয়ে মেরেছিলে, সেদিন আমার না খুব ব্যথা হয়েছিল, কিন্তু আমার ততটাও কষ্ট হয়নি যতটা না তোমার বইয়ের অতীত জেনে কষ্ট হয়েছিল। জানো, আমার না খুব চিন্তা হতো যদি তোমার কিছু করে দেয়। আল্লাহর কাছে প্রতিদিনই তোমার জীবন ভিক্ষা চাইতাম। হ্যাঁ, আল্লাহ আমার জানটাকে বাঁচিয়েছে, কিন্তু হয়তো আমাদের মিলনটা আর হলো না গো। শেষবারের মতো একবার বলবে ভালোবাসি? না থাক, আমার মতো একজন বেশ্যাকে বলে নিজের মুখ পাপিষ্ঠ করো না। না, তোমার কিছুই হবে না। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। তোমার কিছু হলে আমি বাঁচবো না নিশি। সাকিব, আমার খুব কষ্ট হচ্ছে। সাকিব।
সেদিন সাকিব নিশিকে হাসপাতালে ঠিকই নিয়ে আসছিল, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, কারণ ডাক্তার বলল নিশি কোমাতে চলে গেছে। তারপর ডাক্তার কেবিন ত্যাগ করলো। এতে পুরো দোষটাই সাকিবের। কি এমন দোষ করেছিল নিশি যে ক্ষমা করা যেত না? এখানে তো তার কোনো দোষ নেই। নিশি তো নিজের উচ্চাকাঙ্ক্ষার বশে ভুল করে ফেলেছে, কিন্তু সাকিব তো চাইলে তাকে সঠিক পথে নিয়ে আসতে পারত। নিজের ভালোবাসার বেড়াচালে মুড়িয়ে নিশির জীবন থেকে সকল পাপ ধুয়ে মুছে দিতে পারত, কিন্তু পুরো সত্যি না জেনেই সে নিশিকে এত বড় শাস্তি দিল। সাকিবের চোখ থেকে কয়েক ফোঁটা নোনার জল তার গাল বেয়ে গড়িয়ে নিশির মুখে এসে পড়ছে। সাকিবের চোখের পানি এক ফোঁটা নিশির চোখের উপর পড়তেই নিশির চোখ টিপুনি দিয়ে ওঠে, সাথে হাতটাও হালকা নাড়িয়ে ওঠে। সাকিবের চোখ নিশির চোখের দিকে পড়তেই সাকিবের মুখে হাসি ফুটে ওঠে। এই পাগলি, তুমি তোমার চোখটা মাত্রই নাড়ালে তাই না? তার মানে তুমি আমার কথা শুনতে পাচ্ছ তাই না? কি হলো, কথা বলছো না কেন? আমি জানি তো তুমি আমার কান্না একদম সহ্য করতে পারো না, তাই তো সেদিন আমার জন্য নিজের জীবন বলি দিতে বসেছিলে, আর এখন চোখের ইশারা করে আমাকে কান্না করতে বারণ করছো। তুমি একবার সুস্থ হও, আমি তোমাকে কষ্ট দিব না, পৃথিবীর সেরা বর হয়ে দেখিয়ে দেব। ডাক্তার, ডাক্তার কোথায় আপনারা? প্লিজ তাড়াতাড়ি আসুন। কি হয়েছে, উত্তেজিত হচ্ছেন কেন? দেখুন আমার পাগলিটা একবারও চোখ নাড়ানোর পর আর নাড়াচ্ছে না। আপনি প্লিজ উত্তেজিত হবেন না, আমাদেরকে দেখতে দিন। দেখুন। হাউ ইজ পসিবল? মানে আপনি কি বলতে চাচ্ছেন ডাক্তার? আমার 36 বছরের ক্যারিয়ারে এই প্রথম এমন আজব ঘটনা দেখছি। নিশিয়ার নার্ভ ধীরে ধীরে সজাগ হয়ে উঠছে, কারণ সকল আশঙ্কা অমূলক প্রদান করে সে জেগে উঠছে। হাইপোথার্মিয়ার কারণে তার মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলেও তার মস্তিষ্ক কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা এর থেকে এখন ভালো কিছু আশা করতে পারি। মিস্টার সাকিব, আপনি বাইরে যান প্লিজ। আমরা শেষটুকু চেষ্টা করি, ইনশাল্লাহ এতে কাজ দিতে পারে। সাকিব মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে, কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। ধীরে ধীরে সাকিব ফ্লোরে বসে পড়ে। অতি সুখে আর অতি দুঃখের এই দুই সময়ে যেন মুখের ভাষা হারিয়ে যায়। সাকিবেরও তাই হয়েছে, তবে এটা দুঃখের জন্যে না, এটা অতি সুখের জন্য। আইসিইউ এর দরজার সামনে ফ্লোরে বসে পাগলের মতো হাসছে সাকিব, কারণ আজ সৃষ্টিকর্তা তার জীবনের সেরা উপহার দান করেছেন, তার পাগলিটাকে আবার ফিরিয়ে দিতেছে। প্রায় অনেকক্ষণ পরে ডাক্তারটা বের হয়ে এলেন। ডাক্তার সাহেব, আমার পাগলিটা ঠিক হয়ে যাবে তো? মিস্টার সাকিব, আসলে আমরা যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু কি ডাক্তার সাহেব? কংগ্রাচুলেশন মিস্টার সাকিব, পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার। এখন ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, 1 ঘন্টা পর জ্ঞান ফিরবে। থ্যাংক ইউ ডাক্তার সাহেব, আপনার এই উপকার আমি জীবনে ভুলব না। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি, এই পুরো ক্রেডিটটাই শুধু আপনার। আপনি যদি দৃঢ় মনোবলার দিনরাত সেবা যত্ন না করতেন, তাহলে হয়তো এটা সম্ভব হতো না যদি আপনি গত 3 মাস রোগীর সর্বোত্তম খেয়াল রাখতেন। আমি যে ভুলটা করেছি তার কাছে এটা তুচ্ছ, হয়তো সারা জীবনের মাসুল টানতে হতো যদি নিয়তি ফিরে না চাইতো। Anyway, I have an important appointment. I have to leave right now. ও শিওর। সাকিব কেবিনের দিকে পা বাড়ালো, কিন্তু কোথায় যেন একটা বাধা কাজ করতেছে। কোন মুখ নিয়ে সে নিশির সামনে দাঁড়াবে? নিশি কি তাকে ক্ষমা করবে, নাকি তার উপর জমানো অভিমান আজ পূর্ণতা পাবে? এরকম হাজারো প্রশ্ন তাকে ঘিরে ধরেছে। এরই মাঝে সে কেবিনে প্রবেশ করলো। কেবিনে প্রবেশ করা মাত্রই নিশির নিষ্পাপ মুখটি দেখে তার অন্তর আত্মা কেঁপে উঠল। কত ব্যথাই না সহ্য করেছে মেয়েটি। যেখানে আজ ভালো থাকার কথা, সেখানে আজ শুয়ে আছে নিশি। প্রকৃত ভালোবাসাগুলো মনে হয় এমনই, শত কষ্ট হলেও প্রিয়জনের জন্যে নিজের শেষটুকু বিসর্জন দিতে সর্বদা প্রস্তুত। নিশির পাশে রাখা চেয়ারে বসে পড়ল সাকিব। নিশির মুখে ভালোবাসার পরশ এঁকে দেওয়ার লোভ সামলাতে না পেরে নিশির কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর নিশির মায়াবী চেহারায় মূর্তির দিকে এক নজরে চেয়ে রইল। নিশির মায়াবী চেহারার মূর্তির দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন সে ঘুমিয়ে গেছে সে নিজেই জানে না। ঘুমানোরই কথা, 3 মাস ধরে তো প্রায় অঘুমেই আছে। দিনরাত পাহারায় পার হতো তার, কারণ প্রতি রাতেই নিশির পাশে বসে থাকতো সাকিব। নিশি কখন চোখ খুলে তার দিকে তাকাবে? সম্ভবত চোখ খুলে কখনোই তাকাতো না। এভাবেই বিছানায় একদিন নিঃশেষ হয়ে যেত, নিয়তি যদি চাইতো। নিয়তি কখনো কাউকে সম্পূর্ণ করে না,
কোনো না কোনো কমতি রাখবেই, কিন্তু নিয়তি যে তাকে এত বড় সারপ্রাইজ দেবে সে কখনোই ভাবতে পারেনি। তার সবচেয়ে বড় কমতি আজ পূরণ করেই দিল। হঠাৎ করে কারো কোমল স্পর্শে সাকিবের ঘুম ভাঙল। এই স্পর্শে যে তার খুব চেনা, এই স্পর্শ যে তার খুব চেনা, এ যে ভুলার নয়। মাথা তুলে তাকাতেই নিশীর ছলছল চোখের দিকে তাকিয়ে সাকিব যেন নিজেকে আর শান্ত রাখতে পারল না। নিশিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। তখনই আহ করে শব্দ করল নিশি। সাকিব নিশির দিকে তাকিয়ে বুঝতে পারল নিশি ব্যথা পেয়েছে, তাই ছেড়ে দিতে লাগলো। নিশি তার হাতটা শক্ত করে জড়িয়ে ধরল। এই, আমাকে আবার ছেড়ে চলে যাওয়া হচ্ছে? আমাকে ছেড়ে আর যেও না, আমার না খুব ভয় করে, তোমাকে আর যেতে দেব না। নিশি, আমাকে মাফ করে দাও। আমি না জেনে শুনে অনেক ভুল করে ফেলেছি। আমি ভার্জিন গার্ল খোঁজ থেকে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি জানতাম না ভার্জিন গার্ল নয়, বরং মনের ভার্জিনিটি আসল। জীবন সুন্দর করে সাজাতে চাইলে ভার্জিন গার্ল না, বরং ভার্জিন মনই দরকার। কিন্তু আমি সেটা বুঝিনি, আর যতক্ষণে বুঝলাম তখন অনেক দেরি হয়ে গেছিল। আমার কারণে তোমার জীবন থেকে 3টা মাস হারিয়ে গেল, কিন্তু এবার আর ভুল করবো না, তোমাকে আর কষ্ট দেব না। এসব বলতে বলতে সাকিব এবার উচ্চস্বরে কান্না করে দিল। এ যে তার সুখের কান্না। আজ রাগ, অনুরাগ, মান, অভিমান সব যেন চোখের জল হয়ে বের হয়ে যাচ্ছে। চোখের পানি যে বাঁধ মানছেই না। পুরুষদের নাকি কাঁদতে নেই, কিন্তু তার তো কান্নাই থামছে না। আজকে কি এসব নিয়ে ভাববে? যাও, তোমার সাথে কথা নেই। কি হয়েছে? আমার জানটা বুঝি রাগ করেছে? আচ্ছা বলো, কি করলে তোমার রাগ ভাঙবে? না থাক, লাগবে না আমার। নিশির মিষ্টি ঠোঁটের ছোঁয়ায় সাকিবের শরীরে যেন এক নতুন অনুভূতি জাগ্রত হতে লাগলো। তারা একে অপরকে রাক্ষসের মতো কিস করেই যাচ্ছে। এমন সময় ডাক্তার কেবিনে প্রবেশ করেন। ডাক্তারকে দেখে দুইজনেই হকচকিয়ে ওঠে। অন্যদিকে ডাক্তারও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। তিনিও কিছুটা স্বাভাবিক হয়ে বলতে লাগলেন, আপনি এখন বাইরে যান, রোগীকে রেস্ট নিতে দিন, নাহলে তিনি আবার কোমাতে ফেরত যেতে পারেন, কারণ তার শরীর অত্যন্ত দুর্বল। আর এই ওষুধগুলো বাইরের ক্লিনিক থেকে নিয়ে আসেন, আমাদের কাছে আপাতত নেই। এই নিন, প্রেসক্রিপশনটা নিন। হালারপুত আসার সময় পেলে না, যেই না রোমান্স করতে লাগলাম তখনই এন্ট্রি নিলি। শালা আবাল কোথাকার, রেসপন্সিবিলিটি বলতে কিছু রাখতে পারিস না। ঠিক আছে ডাক্তার সাহেব। নিশিকে রেখে সাকিব বাহিরে গেল আর তাড়াতাড়ি করে ঔষধ নিয়ে আসে। তবে বিলটা ক্রেডিট কার্ডের মাধ্যমেই পে করে, কারণ তার কাছে কোনো নগদ টাকা ছিল না। থাকবেই বা কেমনে, গত 3 মাস ধরেই তো এখানেই পড়ে আছে। তারপর ঔষধ নিয়ে হাসপাতালে ফিরে আসে, আর নিশিকে ঔষধগুলো খাওয়ানোর পর ঘুমের ঔষধ দেওয়া হয়, আর নিশি ঘুমিয়ে পড়ে। এভাবেই চলে গেল পুরো 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে সাকিব নিশিকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করেনি। প্রতিটা মুহূর্ত নিশিকে সব ধরনের কম্প্রোমাইজ করার চেষ্টা করেছে। অন্যদিকে নিশিও যেন বেঁচে থাকার নতুন আলো খুঁজে পেয়েছে। সীমাহীন বিস্তৃত প্রেমনগর, যেখানে শুধু একজনেরই বসবাস, সেটা হলো নিশি নিজেই। এটাই তো চাই বাঙালি নারীরা, প্রিয়জনের একটু কেয়ার, একটু ভালোবাসা আর একটু সময়, যার প্রত্যেকটা ইচ্ছাই সাকিব পূরণ করার চেষ্টা করেছে। আজ সকাল থেকে সাকিবের মনটা উদাসী হয়ে বেড়াইতেছে, কারণ আজকেই নিশিকে হসপিটাল থেকে রিলিজ করবে। সেই সাথে আজকেই তারা পবিত্র সম্পর্কে আবদ্ধ হবে। তাদের সম্পর্ক আজকেই পরিণতি পেতে চলেছে। ভাবতেই মনটা নেচে উঠতেছে। এরই মাঝে তারা হসপিটাল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে কাজী অফিসের দিকে রওনাও দিল। মূলত এর আগে তারা এক বাড়িতে থাকলেও কখনো ঘনিষ্ঠ সম্পর্কে জড়ায়নি। নিশি চেয়েছিল নিজেকে প্রতিষ্ঠিত করার পরে সে নতুন জীবন শুরু করবে। সাকিবও আর বাধা দেয়নি, কিন্তু এরই মাঝে ঘটে গেল জীবনের কালো অধ্যায়, যা কখনোই ভোলা সম্ভব না। আচ্ছা বউ, ধরো আমরা বিয়ে করলাম, কিন্তু বিড়ালটাই মারতে পারলাম না, তখন কি হবে? ওই ছ্যামড়া, আমি কি এখনো তোরে বিয়ে করছি নাকি? তাহলে বিলাই মারতে যাবো কেন? কোন দুঃখে? বিয়ে করি নাই, কিন্তু করবো তো। জি না, আমি কাউকে বিয়ে করতে পারবো না। কেন কেন? আমি কি দেখতে খারাপ নাকি? না, বিষয়টা এরকম না, তবে বিয়ে করতে পারি একটা শর্তে। তোমার সব শর্ত আমি মানতে পারি, এখন বলো কি শর্ত মানতে হবে? প্রথমে আমাকে প্রপোজ করো, তারপর ভেবে দেখব। করতেছি, দাঁড়াও। এই বলে গাড়ি থামিয়ে পাশের ফুলের দোকান থেকে ফুল নিয়ে আসলাম। তারপর মিশন স্টার্ট করলাম। জানি না তোমাকে দেখার পর কি হয় বা কিভাবে হয়, শুধু জানি সারা জীবনের জন্য কিছু অনুভূতি জমা হয়েছে, সেটা তোমাকে না কল্পনা করে বৃথা। তুমি আর আমার অবসরে নেই রে,
অভ্যাসে পরিণত হয়েছ, সেই অভ্যাস যা কখনোই ত্যাগ করা সম্ভব না। আর তুমি আমার অনুভবে নয়, বরং অস্তিত্বে মিশে গেছো। একটাই চাওয়া, এই অস্তিত্বের সমাপ্তি যেন কোনোদিনও না হয়। তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি, অনেক বেশি ভালোবেসেছি। আই লাভ ইউ নিশি, লাভ ইউ সো মাচ। উইল ইউ ম্যারি মি? আই লাভ ইউ টু। তারপর আমরা কাজটা করে ফেলাইলাম। ওই মেয়েরা উল্টাপাল্টা ভাবেন কেন? আমরা তো বিয়ের কথা বলছি, মানে কাজে অফিসে গিয়ে শুভ কাজ সাইডে ফেলাইলাম। আজকে আমার নিশে বাসরাত। আজকে কেন জানি খুব খুব শরম করতেছে। এত শরম কোথায় যে রাখি? বাসরাতে নাকি শরম করতে নেই, এই জন্য লজ্জা শরমের মাথা খেয়ে ভিতরে ঢুকলাম। কিন্তু দেখি বউ আমার বড় একটা গমটা দিয়ে বসে আছে। তারপর কিছুক্ষণ চুপচাপ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থাকলাম, কারণ আমার যাবার শরম করে। বউ আমার 5G, তাই বুঝা ফেলাইছি যে তার 4G জামাই শরম করতেছে। অতএব দেরি না করে আমাকে সালাম করতেছে। সবাই বকে নেয়, তাই আমিও বকে নিলাম। আমি আবার সবার মতো বেশিক্ষণ থাকতে পারি না, তাই বললাম, বেঁচে থাকো বৎস, স্বামী সংসার নিয়ে সুখী হও। তারপর আর কি, নাক বরাবর একটা ঘুষি খেলাম, আর বাসরাতে বইয়ের হাতে উদম কেলানি খেলাম। আমি মনে হয় প্রথম পুরুষ যেখানে বাসরাতে বইয়ের কেলানি খেলাম। আপা সাইরা দেন, আর কখনো এরকম কথা বলুন না। আমি আর কখনো বাসর করে আসুমি না। আজকে মনে হয় সিগারেট খেয়ে মাতাল হয়ে গেছিলাম, তাই তো রং নাম্বার এসে পড়ছি। ওই, আমি তোর আপা লাগি? জম লাগি জম। আর সিগারেট খাই মাতাল হয় কেমনে? বিয়ে করছিস না? এবার বুঝাবো মজা কাকে বলে। গন্ডি খালাম মা, এই বাচ্চা পোলা ভান্ডারে মাফ করে দেন প্লিজ। ওই, আর একবারও যদি উল্টা পাল্টা বকেছিস তো আজকেই তোরে চাঁদে পাঠাই দিমু। এখন চলো 2 রাকাত নফল নামাজ পড়মু। আচ্ছা, আগে তো কলারটা ছাড়েন। অতপর দুজনে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। তারপর আর কি, বাসর করার প্রস্তুতি নিতে লাগলাম। আমি নিশিকে বললাম, চলো আজকে আমরা ফুটবল ক্রিকেট খেলবো, আর 2টা দল তৈরি করব। তুমি কি করবা? নিশি কিছুটা লজ্জা পেল, আর কিছু বললো না, শুধু একটা রেড সিগন্যাল দিল। কারণ তারপর লাইট অফ করে ফুটবল ক্রিকেট শুরু করে দিলাম। ও মা গো, আন্নারা এখনো আসেননি? বাবারে, আন্নাকে বুঝি লজ্জা শরমও করে না? যা, আয় আর কিছু কইতাম না।